আমার না সাকিবের কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি। রাকিব, ওকে না খুব ভালোবাসি, খুব। জানো, কাল রাতে স্বপ্নে না ওকে দেখেছিলাম। কলেজে যেদিন ওকে প্রথম দেখি সেদিনের মতো একই হাসি, একই লোক, বোকা বোকা আর টমেটোর মতো কিউট গালগুলো নিয়ে হাসি খুশি একটা ছেলে। কিন্তু আর বলতে পারলো না, কেঁদে দিল। আমি কি বলবো তাই ভাবছি। ওকে সমবেদনা দেওয়ার মতো ভাষা আমার নেই। ওর হাতটা শক্ত করে ধরলাম, তারপর ওর চোখের পানি মুছে দিলাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ যাবার পর ঈশিতা বলল, রাকিব, আমার একটা কথা রাখবা? বলো। এইভাবে আমার একটা ভালো বন্ধু হয়ে সারা জীবন থাকবা? থাকবো ঈশিতা। ঈশিতার কোনো কথা বললো না, আমিও বললাম না। সন্ধ্যায় আমি পড়তে বসেছি, এমন সময় ঈশিতা আমার ঘরে আসলো। আমি ঈশিতাকে দেখে বললাম, কিছু বলবা? হুম। বলো। আমি তোমার সাথে পড়বো। অবাক হলাম এমন আবদার শুনে, তারপর বললাম, আচ্ছা আসো। থ্যাংক ইউ। তারপর আমার পাশের চেয়ারে বসে পড়তে লাগলো। আমার সন্দেহ হচ্ছে ও পড়তে আসছে নাকি আমার দিকে তাকিয়ে থাকতে আসছে। আমি যখনই তাকাই তখনই দেখে আমার দিকে তাকিয়ে আছে। একটু পরে ঈশিতা আমাকে বলল, রাকিব, কি? এই পরোটা বোঝায় দাও। আচ্ছা দাও দেখি। এই যে এটা। তারপর আমি বইয়ের দিকে তাকিয়ে বোঝাতে লাগলাম। আমি বোঝাচ্ছি আর ও আমার দিকে হা করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার একটু রাগ হলো, তাই বললাম, এই তোমার সমস্যা কি? তুমি পড়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? এই, তুমি আমাকে বকা দিলা? হুম 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 হুম, তোমার সাথে আড়ি। তুমি পচা, আমাকে বকা দাও। বাচ্চাদের মতো কান্না করতে করতে আমার ঘর থেকে চলে গেল। মেয়েটা আসলেই কেমন যেন, একটু পাগলি পাগলি। রাতে খাবার খেতে টেবিলে গেলাম। ঈশিতা আমার সামনে চেয়ারে বসলো। আমাকে দেখে ভেঙচি দিয়ে মুখটা ঘুরিয়ে খাবার নিয়ে ওর ঘরে চলে গেল। বুঝলাম পাগলিটা অনেক রাগ করেছে। আমি খাবার খেয়ে ঘরে গেলাম। রাত 2টা। ঘর থেকে বের হলাম ছাদে যাব বলে। গভীর রাতে শহরের বাতাসটা ভালো লাগে, গায়ে শিহরণ ধরিয়ে দেয় বাতাসটা। ঢাকার এই সময়টায় সমস্ত নিস্তব্ধতা চলে আসে মনে। এক অন্যরকম অনুভূতি, সুখ সুখ অনুভূতি, যা সবাই চায়। আমিও নেই, রোজ রাতে নেই জোনাকি পোকার জিজি ডাক আর বাদুড়ের ছোটাছুটি দেখতে খুব ভালো লাগে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় কারোর পায়ের আওয়াজ শুনলাম। আমি পিছনে তাকাতেই দেখি ঈশিতা আসছে। ঈশিতা উঠতেই আমাকে দেখলো, তারপর ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালো। রাগ কমেনি, রাগ আমাকে ভাঙাতেই হবে, তাই আমিও গেলাম। ঈশিতার কাছে যে বললাম, ঈশিতা আমি সরি, প্লিজ মাফ করে দাও প্লিজ। দুই মাত্র শর্তে মাফ করতে পারি। সব শর্ত মানব, বলো। এক, আমি যখনই বলবো তখনই আমাকে কোলে নিতে হবে। দুই, আমাকে পাপ্পি দিতে হবে। আমি অবাক হলাম এমন আবদার শুনে, আর খুশিও হলাম। পাপ্পি আর কোলে নিতে হবে, উফ কি ফিলিংস, পুরাই পাংখা। ঈশিতার দিকে তাকিয়ে আছি, ঈশিতা আমার দিকে নয়, ও তাকিয়ে আছে নিচের দিকে। হঠাৎ ঈশিতা বলে উঠল, কি, রাজি না তাই তো? না হলে নাই, আমি গেলাম। এই বলে চলে যেতে লাগলো। আমি আবুল হয়ে গেছি এমন কথা শুনে। তারপর তাড়াতাড়ি করে বললাম, আমি রাজি তো। সত্যি? হুম। নাও, এখন কোলে করে নিয়ে আমাকে আমার ঘরে দিয়ে আসো। যথাস্ত মহারানী। এই বলে ঈশিতাকে কোলে তুলে নিলাম। আমি কোলে নিতেই মেয়েটা লজ্জায় লাল হয়ে গিয়েছে, দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরেছে। আমি ওকে ওর ঘরের সামনে এনে ওকে আমার কোল থেকে নামিয়ে দিলাম। আমি চলে আসব এমন সময় ঈশিতা বলল, আমার শর্তের আরেকটা জিনিস কই? ও ভুলে গেছিলাম, সরি, এই নাও। থ্যাংক ইউ পিচ্চি পণ্ডিত, আমি জানতাম তুমি আমার কপালে কিস করবা। আমার ধাক্কা লাগলো। ও আমার নিকনেম কিভাবে জানলো, তাই প্রশ্ন করলাম, তুমি এই নাম কোথায় পেলা? কেন? না মানে আমি তো তোমাকে আমার এই নাম তোমায় বলিনি। তাহলে? এত জানার দরকার নাই তোমার, তুমি ঘরে গিয়ে ঘুমাও। আচ্ছা। তারপর আমি পিছনে ঘুরে আমার ঘরে আসছি। এমন সময় ঈশিতা আমায় ডাক দিল। রাকিব, বলো। তুমি কি রাগ করেছো? না, রাগ করিনি। রাগ করবো কেন? এই রাকিব, আমার দিকে তাকাও, মাথাটা ওঠাও বলছি, ওঠাও। বলো। এই কি, তুমি আমার উপর অভিমান করেছো কেন? আমি খুব সরি গো, আমার পিচ্চিটা খুব ভালো। এই নাও, তোমাকেও একটা জিনিস দিলাম। আমার গালে কিস করলো। আমি শক্ট হয়ে গেলাম। হঠাৎ করে এমন হওয়ায় আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি ঈশিতার দিকে হা করে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকানো দেখি ঈশিতা বলল, এই পোলা, হা করে তাকিয়ে না থেকে ঘুমাতে যাও। আচ্ছা। তারপর আমি আর কিছু না ভেবে ঘুমাতে গেলাম। এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আমি ঘুম থেকে উঠলাম, তারপর নামাজ পড়ে ব্রেকফাস্ট করতে গেলাম।
চাচাও আছে। চাচার সাথে কিছু কথা আছে তাই বললাম। চাচা, আমি আলাদা থাকতে চাই। মাথা নিচু করে বললাম। কি? চাচা, আমি নিজেই নিজের খরচ চালাতে চাই। তুই কি মনে করছিস আমি তোকে আমার নিজের ছেলে মনে করি না? তোকে কি আমি বোঝা মনে করি? না মানে তা না, আমি নিজে এখন থেকে চেষ্টা করি, দেখি কি করতে পারি। তোর ইচ্ছা, কিন্তু আমাদের ভুলে যাস না বাবা। কি যে বলো না চাচা, যেই দিন তোমাদের ভুলে যাব সেদিন আমিও আর এই পৃথিবীতে থাকবো না। এইসব কথা বলিস না, আর দোয়া করি তুই তোর আশা অনুযায়ী তুই যেন সাফল্য পাস। ধন্যবাদ চাচা। এই বলে চাচা নাস্তা না করে চোখ মুছতে মুছতে চলে গেল। হয়তো বেশি ভালোবাসে বলে আমার চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। কি জানি কেন কান্না করছে চাচা, কিন্তু আমার বাবা মায়ের পরে হলো আমার চাচা। খুব 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 ভালোবাসি চাচাকে। না গেলে হয় না রাকিব। আমি চলে যাব ঈশিতাকে। এটা যখন বলতে এসেছি তখন ঈশিতা এই কথা বলল। তারপর আমি বললাম, প্লিজ তুমি না করো না। আচ্ছা যাও, তবে প্লিজ আমি কিন্তু মাঝে মাঝে যাব, তখন কিন্তু রাগ করতে পারবা না। আচ্ছা বাবা যেও, আমি এখন আসি। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। চলে আসবো এমন সময় ঈশিতা বলল, রাকিব শোনো। বলো। আমার সামনে এসে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, খুব 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 মিস করব তোমায় রাকিব। আমিও মিস করব তোমায়। আমার চোখ থেকে পানি পড়লো কয়েক ফোঁটা। তারপর ঈশিতাকে ছাড়িয়ে নিয়ে আমি বের হয়ে গেলাম আমার গন্তব্যস্থানে। ও আপনাদের তো বলিনি আমি কোথায় যাচ্ছি। আসলে আমি অনেক দিন ধরেই চাকরির চেষ্টা করছিলাম, আর আল্লাহর রহমতে চাকরিটা পেয়ে যাই। আর তারপর বাসা ভাড়া নিয়ে নেই। আর বাকিটা তো আপনারা জানেনই। ও আমার বেতন 30,000 টাকা, আর মাস্টার্স শেষ করলে আরও বাড়তে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাসায় চলে এসেছি। তারপর প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে গেলাম। সব কিনে বাসায় আসলাম। আর টাকা পেলাম কোথায় তা জানতে চান তো? আসলে অফিস থেকে 1 মাসের বেতন আগে দিয়ে দেয়, আর তা দিয়েই এইগুলো কিনলাম। ও অনেক কথা হলো, এবার রান্না করতে হবে। আসার সময় মুরগি আর চাল কিনে নিয়ে এসেছিলাম, আর আমি রান্না পারি তাই আর কোনো সমস্যা নেই। রান্না করলাম, গোসল করলাম, তারপর খাবার খেতে বসলাম। খাবারের এক লোকমা মুখে দিতেই চাচার কথা আর ঈশিতার কথা মনে পড়ে গেল। কত কথা হতো খাবার সময়, সাথে যারা কাজ করতো তারাও খেত। দেখে মনে হতো পুরোটাই যেন একটা পরিবার। খুব মিস করছি চাচাকে, খুব। আর ঈশিতা, আমি তো খাবার খাচ্ছিলাম, ঘড়ির দিকে তাকালাম। ঘড়ি দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি খেতে বসেছিলাম 3টায় আর এখন বাজে 4:30। অবাক হয়ে গেলাম। আমি এত সময় ভাবতাম, আবারও ফোনের শব্দ পেলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ঈশিতার ফোন, তাই তাড়াতাড়ি করে ফোনটা ধরলাম। ফোন ধরতে ঈশিতা বলল, এই কুত্তা বিড়াল ছাগল হারামি পচা ছেলে, তোরে কতগুলো ফোন দিছি, তুই ধরস নাই কেন? জানিস কত চিন্তা হয়েছে আমার? না মানে। চুপ, একদম চুপ, একটা কথা বলবা না। আগে বলো তুমি খেয়েছো রাকিব? তুমি খেয়েছো? এই তোমার সাথে ফ্রেন্ডশিপ হবার পর থেকে তোমাকে ছাড়া খেয়েছি? না। তাহলে তোমাকে তো এর জন্যই ফোন দিলাম। আচ্ছা আমি খেয়ে তোমাকে ফোন দিচ্ছি। রাকিব, রাকিব শোনো না। বলো। আমাকে পাপ্পি দাও। কি? শর্তের কথা ভুলে গেছো? ও এই নাও। থ্যাংক ইউ। এই বলে কেটে দিল। আসলেই পাগলি মেয়ে একটা, কখন যে কি করে। আর পাগলি না হলে কি এইরকম আবদার করে? পরের দিন সকালে উঠে আগে কলেজে গেলাম, কারণ আমি যে চাকরি করি তাতে একটা কাগজ লাগবে, তাই। না হলে আজকে থেকে জয়েন দিতাম। কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কাগজটা নিয়ে চলে আসছি, এমন সময় পিছন থেকে ডাক এলো। রাকিব, পিছনে তাকিয়ে দেখি রাইসা। আমি রাইসার দিকে এগিয়ে গেলাম। রাইসা আমাকে বলল, কাল কলেজে আসোনি কেন? বাসা চেঞ্জ করেছি তো তাই। হঠাৎ বাসা চেঞ্জ করেছো কেন? চাকরির জন্য, চাকরি পেয়েছি তো তাই। তাই? হুম। ট্রিট কোথায়? চলেন তাহলে। না থাক, পরে নেওয়া যাবে। আচ্ছা, তোমার সাথে কিছু কথা ছিল, একটু শুনবা? বলো। আমার সাথে সারা জীবন ফ্রেন্ডশিপ রাখবা? আপনার সাথে সারা জীবন ফ্রেন্ডশিপ রাখবো। ধন্যবাদ তোমায় রাকিব। আর আসল কথা হলো আমার বিয়ে আগামী মাসের 12 তারিখে। তুমি কিন্তু অবশ্যই আসবা, না করতে পারবা না। ও খুব ভালো কথা, আমি আসার জন্য চেষ্টা করব। চেষ্টা না, তোমাকে আসতেই হবে, আর সাথে তোমার বউকেও। আমি টাসকে খেলাম রাইসার কথা শুনে। ও আবার জানলো কিভাবে আমার বউ আছে, আর বউ আসলো কোথা থেকে? আমি তো বিয়ে করিনি। তাহলে এত কথা ভাবার চেয়ে রাইসাকে জিজ্ঞাসা করলেই তো হয়, তাই রাইসাকে জিজ্ঞাসা করলাম, আমার বউ মানে? মানে হলো ঈশিতার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে।
তো তুমি জানলা কিভাবে? আমি জানবো না তো কে জানবে? ঈশিতা আমার আপন চাচাতো বোন। আমি এতদিন বিদেশে ছিলাম, এই বছরই আসলাম। তারপর ঈশিতার আব্বু আমাকে বলল তোমার কথা কয়েকদিন আগে বলেছে, আর 70 জনের কি অবস্থা করেছো তা আমি জানি। আর ভালো করেছো, ঈশিতার জায়গায় আমি থাকলে ওদের ভিডিও দিয়ে ওদেরই 12টা বাঁচালাম। আর ঈশিতা মেয়েটা খুব সহজ সরল, ওর মনে এত প্যাচ ছিল না। আমি সব জানতাম। সাকিবের সম্পর্কে ওকে না করেছিলাম রিলেশন করতে, কিন্তু ও হয়তো অনেক ভালোবেসে ফেলেছিল। আর এটাই ওর জীবনের সবচেয়ে বড় ফুল, আর এটাই সারা জীবন বয়ে বেড়াতে হবে ওকে। আমি জানি না কেন তুমি রাজি হয়েছো এই বিয়েতে, কিন্তু যাই করো প্লিজ ঈশিতাকে কষ্ট দিও না। অনেক কষ্ট সহ্য করেছে মেয়েটা, প্লিজ রাকিব কষ্ট দিও না। কেঁদে কেঁদে বলল রাইসা। আমি রাইসার কথাগুলো শুনছিলাম। রাইসা মিথ্যা বলেনি। ঈশিতা মেয়েটা অনেক বোকা, কিন্তু অসম্ভব ভালো। ঈশিতা আমাকে বলল না কেন যে রাইসা ওর বোন? ঈশিতা তো দেখেছিল রাইসা আর আমাকে, তাহলে ও বলল না কেন? আমার ভাবার সময় রাইসা বলল, কি হলো, দাও কথা দাও। দিলাম কথা। ঈশিতাকে আমি কষ্ট দিব না। খুব 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 ধন্যবাদ তোমায়। আর কাল সকালের বাসে আমরা যাব, তুমি আর তোমার বউ একসাথে আসবা। আর কয়টার সময় আসবা তা আমিই বলে দিব। এখন যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুপুর 3:20 কফি বানিয়ে নিয়ে বারান্দায় আসলাম। ব্যস্ত নগরী, রাস্তাঘাট একটু শান্ত লাগছে। রাস্তায় গাড়ির এত চাপ নেই। গাড়িগুলো ছুটে চলছে আপন গতিতে নির্দিষ্ট গন্তব্যস্থলে। গাড়িগুলোতে হয়তো কারো প্রিয়জন, কারো বাবা, অথবা কারো মা। কেউ বা যাচ্ছে কাজে, আবার হয়তো কাজ শেষ করে বাসায় ফিরছে। কিন্তু আর যাই হোক, সবারই নির্দিষ্ট গন্তব্য আছে। কিন্তু আজ আমার মনটা গন্তব্য ছাড়া ঘুরছে। হঠাৎ মোবাইলের আওয়াজে ভাবনার ছেদ পড়ল। কফির মগটা রেখে ফোনটা ওঠাতেই দেখি ঈশিতার ফোন। ওর কথাই ভাবছিলাম। তারপর ফোনটা ধরলাম। হ্যালো ঈশিতা, বলো। কান্নার শব্দ আসছে। হ্যালো ঈশিতা, তুমি কান্না করছো কেন? আমায় মাফ করে দাও রাকিব। আমি অবাক হলাম ঈশিতার কথা শুনে। ও তো কিছু করেনি, তাহলে মাপ চাচ্ছে কেন? কিছু বললাম না, শুধু বললাম, কেন? আমি তোমায় মিথ্যা বলেছি। আমি রাইসা আপুকে চিনি, ও বিদেশে থাকতো। আর ও আমাকে বলতে বারণ করেছিল যে ও আমার বোন। কিন্তু কেন? আমি জানি না, সত্যি বলছি আমি জানি না কেন আপু এরকম করেছে। কিন্তু রাকিব, ট্রাস্ট মি, আমি তোমাকে বলতাম, কিন্তু ও আমাকে না করেছিল বলতে বলে, তাই বলতে পারিনি। প্লিজ রাকিব, মাফ করে দাও প্লিজ। আমি মনে মনে একটু হাসলাম। মেয়েটা আসলেই বোকা, নিজেই নিজেকে অপরাধী বানায়। তারপর ওকে বললাম, তুমি আমার সাথে মিথ্যা বলেছ, আমি তোমার সাথে কথা বলবো না। আমি এর উত্তর শুনলাম না। ঈশিতা কাঁদতে থাকলো। আমি চুপ করে আছি, একটু মজা নিব। তারপর হুট করে ফোন কেটে গেল। ফোনটা কাটতেই আমার বুকে কেমন করে যেন ধাক্কা লাগলো। আমি কিছু মনে না করে আমার কাজে মনোযোগী হলাম। পরের দিন আমি রেডি হয়ে রওনা হলাম ঈশিতাদের বাসার উদ্দেশ্যে। ঈশিতাকে নিয়ে তারপর যাব। কিন্তু ঈশিতা কেমন আছে কে জানে, কারণ ও আমার কাছে মাপ চেয়েছিল, কিন্তু আমি করিনি। আর ও আমায় ওর বেস্ট ফ্রেন্ড মনে করে। আর আমি রাগ করলে ওর সাথে কথা বলবো না, আর ও এটা সহ্য করতে পারে না। তাই এইসব কথা ভাবতে ভাবতে ঈশিতাদের বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকলাম। আজ সবকিছু কেমন যেন শান্ত শান্ত লাগছে। চাচা নেই কোথাও। আমি সোজা ঈশিতার ঘরে গেলাম। ঈশিতার ঘরে অবাক হয়ে গেলাম, চাচা ঈশিতার পাশে বসে আছে। চাচার চোখে পানি। আমি এবার ভয় পেয়ে গেলাম, ঈশিতা আবার কিছু করে বসেনি তো? সরি ঈশিতা। আমাকে মাফ করেছো? হুম। আমার কিস কোথায়? কতদিন দাও না, দাও কিস দাও। বাচ্চাদের মতো আবদার করে গাল পেতে দিল। হয়েছে? না হয়নি, মাত্র তো একটা। আর কাল যে অপরাধ করেছো তার জন্য আরো দিতে হবে। ইস, নিজে মনে হয় কিছুই করনি, তুমিও অপরাধ করেছো। ও তাই, তাহলে এই নাও। আমার ঠোঁটে কিস করলো। আমি আমার গায়ে 420 ভোল্টের মতো শক্ট লাগলো, আর সাথে টাসকে খেয়ে গেলাম। ঈশিতা কিস করার কথা গালে, কিন্তু ও করলো ঠোঁটে। তার মানে রাইসার কথাই সত্যি হয়। ব্যাপারটা বুঝতে হবে। তারপর ঈশিতার দিকে তাকালাম। ও লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ওর গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গিয়েছে। বিনোদন পাচ্ছিলাম আমি। তারপর হঠাৎ, আমি আসতে পারি? তাকিয়ে দেখি চাচা খাবার নিয়ে দরজার সামনে খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে। তারপর আমি বললাম, আরে চাচা তুমি, এসো ভিতরে এসো। খাবারটা নে, আর এই টাকাগুলো রাখ। তুই তো মাত্র চাকরি পেলি, হাতে তো আর টাকা নেই। এইগুলো রাখ, আর ফেরত দেওয়ার চেষ্টা করলে মার খাবি। আচ্ছা। আর সাবধানে যাবি। আচ্ছা চাচা। আসি রে মা, ভালো থাকিস। আচ্ছা বাবা, তুমিও ভালো থেকো। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ।
তারপর চাচা চলে গেল। চাচা চলে যেতে ঈশিতা বলল, রাকিব, খুব ক্ষুধা লেগেছে তো। হাত ধুয়ে এসো। তুমি হাত খাও। কেন? আরে, আমি কাটা বাছতে পারি না তো, যদি কাটা গলায় ঢুকে যায় তখন। ও, তাও তো ঠিক। যাও, হাত ধুয়ে এসে আমাকে খাইয়ে দাও। তারপর প্লেট রেখে আমি হাত ধুতে গেলাম। হাত ধুয়ে এসে ঈশিতাকে খাইয়ে দিতে লাগলাম। ওই, তোমার কতক্ষণ লাগবে? 50 মিনিট তো হয়ে গেল। আর একটু। ধুর বাবা, এতক্ষণ যে কি করে কে জানে। তারপর অপেক্ষা করতে লাগলাম। পাক্কা 50 মিনিট হয়ে গেল, মহারানীর কোনো খবর নেই। তারপর 10 মিনিট পরে মহারানী বের হলো। ঈশিতাকে দেখে আমি আবার ক্রাশ নামক বাস খেলাম। ঈশিতা একটা কালো শাড়ি পরেছে আর মেকআপ করেনি। তাহলে এত দেরি হলো কেন? তাই একটু জিজ্ঞাসা করলাম, তোমার এত দেরি হলো কেন? দেরি হলো মানে সাজলা না, কিন্তু এত দেরি হলো কেন? আরে, আমি শাড়ি পরতে পারি না, আর ইউটিউব দেখে পড়তেই তো এত দেরি হলো। ও, চলো তাহলে। চলো। তারপর আমরা বাস স্ট্যান্ডে গেলাম। গিয়ে দেখি রাইসা অপেক্ষা করছে। তারপর আমরা বাসে উঠলাম। আমি আর ঈশিতা, রাইসা আর তার বাবা। ওর বাবা কেন আসলো বুঝলাম না। আমি আর ঈশিতা এক সিটে যাচ্ছি। যেতে যেতে কাল সকাল হয়ে যাবে। আমি বাসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি ঈশিতাকে জড়িয়ে ধরে আছি আর ঈশিতা আমাকে। তারপর ঈশিতাকে ছাড়িয়ে নিলাম। ঈশিতাকে ছাড়াতে ঈশিতা জেগে গেল। ঈশিতা আমাকে বলল, পানি খাবো রাকিব, পানি দাও। তারপর ব্যাগ থেকে পানি বের করে ঈশিতাকে দিলাম। ঈশিতা পানি খেয়ে আমাকে আবার জড়িয়ে ধরলো। আমি পানির বোতল রাখতে যাব, এমন সময় ঈশিতা আমাকে টান দিয়ে বসিয়ে বলল, এই দেখ, আবার যদি উঠিস তাহলে মার খাবি কুত্তা, চুপচাপ বসে থাক। আচ্ছা। ঈশিতা রেগে গিয়েছে, তাই আর কিছু বললাম না, বসে পড়লাম। আর ঈশিতাও আমায় জড়িয়ে ধরলো। ঈশিতার শরীর থেকে একটা মিষ্টি আসছে, সেই গন্ধ আমাকে। পরের দিন সকাল 10টায় রাইসার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠতে রাইসা বলল, আমরা এসে পড়েছি। তাই ঈশিতাকে ঘুম থেকে জাগিয়ে তোলে বাস থেকে নামলাম। তারপর ঈশিতার মুখ ধুয়ে দিয়ে আমার মুখও ধুলাম। পরে রাইসা অটোতে করে ওদের বাসায় নিয়ে এলো। বাসায় ঢুকে সবার সাথে পরিচিত হলাম। তারপর রাইসা আমাকে আর ঈশিতাকে পাশাপাশি আলাদা রুম দেখিয়ে দিল। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম। পরে একটা ঘুম দিলাম। তারপর হঠাৎ পানির ছিটা আমার মুখে পড়ায় আমার ঘুম ভেঙে গেল। তারপর তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। ঈশিতার শাড়ি চেঞ্জ করেছে, মিষ্টি রঙের একটা শাড়ি আর হালকা মেকআপ। এক কথায় মিষ্টি মেয়েটাকে মিষ্টি পরীর মতো লাগছিল। আমার এইভাবে তাকিয়ে থাকা দেখে হয়তো ও লজ্জা পাচ্ছিল, তাই আবার আমার মুখে পানি মেরে দৌড়ে পালালো। আমি একটু হাসলাম। মেয়েটা একদিনে কেমন করে চাঞ্চল্য হয়ে গিয়েছে, ভালোই লাগছে। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। কাল গায়ে হলুদ, তাই আজ সব কিছু গোছাবার তোড়জোড় চলছে। আমি আনন্দের সহকারিতা উপভোগ করতে লাগলাম। আস্তে আস্তে বিয়ের দিন এসে পড়ল। রাইসা আর তার বর আবিরের বিয়ে হয়ে গেল। বিয়েতে যখন রাইসা কবুল নামক 3 গোল্ডেন ওয়ার্ডস বলছিল, তখন ওর চোখে পানি দেখেছিলাম। হয়তো চিন্তা করছিল ছেলেটা কেমন, বিয়ের পরে ওর সাথে ম্যাচ করবে কিনা, বা ছেলেটা ভালো হবে কিনা। অবশ্য আমি আমার সোর্স আর মাধ্যমে খবর নিয়েছিলাম ছেলেটা ভালো, শুধু ভালো না খুব ভালো। সেটা অবশ্য রাইসাকে বলেছিলাম, কিন্তু নিজের তো চিন্তা হয়, তাই হয়তো করছিল। বিয়ে শেষ হয়ে গেল, রাইসাকে নিয়ে চলে গিয়েছে। যাওয়ার সময় রাইসা শুধু এতটুকুই বলেছিল আমাকে, ঈশিতার চোখের এক ফোঁটা পানিও যেন মাটিতে না পড়ে, আর যদি পড়ে তাহলে দেখো কি করি আমি তখন এমন করলাম যে রাইসা কান্নার মাঝেও হেসে দিয়েছিল। এমনকি শুধু রাইসা না, যারা যারা এখানে ছিল তারা আমাদের কথা না শুনলেও আমার মুখ দেখেও হেসে দিয়েছিল। তারপর রাইসা ঈশিতার কানে কানে কি যেন বলল, তারপর চলে গেল। রাইসার বিয়ের একদিন পর আমরাও চলে আসলাম। তারপর থেকে আবার সেই পুরনো রুটিনে চলতে লাগলাম। সপ্তাহে একদিন কলেজে যাবা, ঈশিতার সাথে ঘোরা, রাতে কথা বলা, মেসেজিং করব, শেয়ারিং কেয়ারিং, মজা মাস্তি আড্ডা, এইভাবে চলে গেল 2টা বছর। 2 বছর পর আজ অফিসে যাওয়ার জন্য বের হব, এমন সময় ফোন বেজে উঠল। ফোনটা তুলে দেখি চাচার ফোন। তারপর ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। তো 2 বছর তো হয়ে গেল, কি ভুলে গেলি নাকি? না চাচা, ভুলি নাই, মনে আছে। হারামজাদা, চাচা না বাবা বলবি, বাবা। আচ্ছা, বাবা বাবা বাবা। আজ রাতে বিয়ে বড় করে করব না, বাসায় কাজে ডেকে বিয়ে পড়াবো আর এতিমখানার মসজিদে মিলাদ পড়িয়ে দিব। চাচা, এটা ভালোই হবে। আবার চাচা? না থুক্কু বাবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিলাম। চাচার প্রতি সম্মান আমার আবার বেড়ে গেল, কারণ চাচা লোক খাওয়ানোর মতো অযথা টাকা নষ্ট করার চেয়ে এতিমখানে দিচ্ছে। স্যালিউট চাচা। বিয়েটা হয়ে গেল। ঈশিতাকে নিয়ে আমার বাসায় আসলাম। আর ভাবছেন ঈশিতা আগে থেকে জানতো? আসলে তা না, ঈশিতাকে চাচা তুক্কু বাবা বলেছিল আজকেই। আমি জানি ঈশিতা আমায় ভালোবাসে, তাই না করবে না, কিন্তু ঈশিতাকে বাবা অনেক কষ্টে রাজি করিয়েছিল।
ঈশিতা যখন রাজি হচ্ছিল না তখন বাবা নাকি বলেছিল যে 2 বছর আগে থেকেই ঠিক করা। তখন নাকি ঈশিতা রাগী গলায় বলেছিল আমি রাজি, আর রাকিবের খবর আছে। বাবা আমাকে এই নিয়ে সাবধান করেছিল। ঈশিতার কিছু বান্ধবী এসেছিল ঈশিতার সাথে। তারা ঈশিতার সাথে কথা বলা শেষ করে যাবার সময় আমাকে বলল, বিড়ালকে আপনার মারতে হবে না, আজকে বিড়ালে আপনাকে মেরে দিবে। এই বলে ওরা হাসতে হাসতে চলে গেল। আমি ওদের এই কথার মানে ভালোভাবেই বুঝতে পেরেছি। তারপর আমি আমার বাসর ঘর আজ আমার জন্য জমের ঘর বললেও ক্ষতি নেই। ঈশিতা যেইভাবে ফায়ার হয়ে আছে তাতে করে ফায়ার সার্ভিস এসেও ওর আগুন নিভাতে পারবে কিনা সন্দেহ আছে। তারপর ঢুকতেই আমি অবাক, এ কি বউ কই? আমার পাশে তাকাতেই দেখি ঈশিতা আর্জেন্টিনার জার্সি আর ট্রাউজার পরেছে, আর ট্রাউজারটাও হাঁটু পর্যন্ত। ওকে এই অবস্থায় দেখে আমার নিজেরও লজ্জা লাগছিল। আমাকে দেখেনি, আর যখন আমাকে দেখলো তখন বলল, ওই কি হইছে, এমন ভাবে তাকিয়েছিস কেন? বাবু হইছে থুকু, কিছু না। বাবু কোথায়? এখনো হইলই না আবার বাবু। আর তোর কপালটা আজ ভালো যে আর্জেন্টিনার খেলা আছে, না হলে তোর খবর ছিল। যাই হোক, এখন লক্ষ্মী ছেলের মতো আইসক্রিম এনে দে, খাবো আর খেলা দেখবো। রাত 1টা বাজে, আইসক্রিম কোথায় বাবা? কি রাত 1টা? খেলা তো শেষ। আব্বু, খেলা শেষ, আমাকে আগে বললো না কেন? আমার মনে ছিল না তো, সরি। তুমি ইচ্ছা করে বলনি। সত্যি বলছি, আমিও তো আর্জেন্টিনা সাপোর্টার। আর কাল তো রিপিট দিবেই, তখন না হয় দেখে নিব। তুমি চুপ থাকো, একটা কথাও বলবা না। আমার ক্ষুধা লেগেছে, বিরিয়ানি আন আর আইসক্রিম আনো। বিরিয়ানির সাথে আইসক্রিম? যাও। আচ্ছা। আইসক্রিম তো ফ্রিজে অনেক আছে, আর আসার সময় বিরিয়ানির প্যাকেটও এনেছি, বেঁচে গেলাম। তারপর আইসক্রিম আর বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে গেলাম। ঘরে যে একটু শব্দ করতে ঈশিতা ভয়ে চিৎকার দিয়ে উঠলো। তারপর আমাকে দেখে বলল, তো তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলা? নিচে যাব কেন? বাসায় তো সব ছিল। তা আগে আনবা না? আরো কত ক্ষুধা লেগেছে, সারাদিন রাগে কিছুই খাইনি। আমি আর কথা না বলে বাড়িয়ে দিলাম খাবারগুলো। ঈশিতা টপাটপ খেতে শুরু করলো। আমি যে তাকিয়ে তাকিয়ে হাসছি তার কোনো খেয়াল নেই। হঠাৎ খাওয়া থামিয়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথে হাসি বন্ধ করে দিলাম, না হলে খবর আছে। কিন্তু ও মনে হয় দেখে ফেলেছে। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি খাবা না? কখন? তুমি খেয়ে নাও তারপর। না, তা হবে না, এখন থেকে আমরা একসাথে খাবো। আচ্ছা হইছে, এখন এখানে আমার সামনে বসো, আমি তোমাকে আর তুমি আমাকে খাইয়ে দাও। জো হুকুম রানী। তারপর ঈশিতা আমাকে আর আমি ঈশিতাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করার পর ঈশিতা গেল প্লেট ধুতে। আমি অবশ্য না করেছিলাম, কিন্তু শোনেনি, প্লেট ধুতে যাবেই। প্লেট ধুয়ে ঈশিতা ঘরে আসলো, তারপর মাথাও ওড়না দিল। আমি আগে থেকে দাঁড়িয়েছিলাম। ঈশিতা আমাকে সালাম করলো। আমি ওকে উঠাতেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আমি ওর কান্না দেখে ওকে বললাম, কাঁদছো কেন? তুমি আমাকে কেন বিয়ে করলে রাকিব? তুমি আরো ভালো মেয়ে পেতে, কেন নিজের জীবনটা নষ্ট করলা? কেন? ভালোবাসি বলে। ভালোবাসো কেন? কি আছে আমার? তোমায় দেবার মতো কিছু নেই আমার মাঝে। আছে, তোমার ওই মনটা আছে, ওই চোখগুলো আছে, ওই মায়াবী চোখের মায়াবিনীকে চাই। তোমার মিষ্টি মনটা চাই, আমার তোমাতে চাই। আমার রাজ্যের রানীর জায়গাটা খালি তো, তুমি এসে পূর্ণ করো সেই জায়গা। তোমায় ছাড়া যে সেখানকার অধিকার আর কারো নেই সীতা। ভালোবাসি বলেই তোমাকে চাই। মন পিঞ্জিরায় খুব যতনে সাজিয়েছি তোমায়। ভালোবাসি। আমাকে কষ্ট দিবে না তো? আমাকে অনেকগুলো ভালোবাসবা তো? কষ্ট দিব না, আর এতগুলো ভালোবাসবো তোমায়। ভালোবাসি তোমায় রাকিব। আমিও ভালোবাসি তোমায় ঈশিতা। আমিও জড়িয়ে নিলাম ঈশিতাকে আমার ভালোবাসার চাদরে।